নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব ফাংশনসের সেকেন্ড পার্ট। তো এই সেকেন্ড পার্ট শুরু করার আগে একটু কারেকশন করে নিই। মানে আগের লেকচারে আমার একটা টাইপিং মিস্টেক হয়ে গেছিল, তো সেটা দেখো এখানে। আমি যখন আগের লেকচার পড়িয়েছিলাম, এখানে আমি ফাংশনস ডেটা টাইপ লিখেছিলাম। অ্যাকচুয়ালি এটা টাইপিং মিস্টেক। ফাংশনস কোনো ডেটা টাইপ তো নয়, এটা একটা ব্লক অফ কোডস যেটা রান করে যখন আমরা এটাকে কল করি। তো আমার এটা একটা মিস্টেক, এটা তোমরা একটু ঠিক করে নেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো এর আগের লেকচারে আমরা কি দেখেছিলাম, ফাংশন কি, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশনে আর্গুমেন্ট কিভাবে পাস করাতে হয়, কত টাইপের আর্গুমেন্ট হয়, রিটার্ন কিভাবে ইউজ করতে হয়। আজ আমরা দেখব টাইপ অফ ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস কত টাইপের হয়। এই যে ফাংশনে আমরা যে ভ্যারিয়েবলগুলো ইউজ করব, সেখানে টু টাইপস ভ্যারিয়েবল আছে, দু রকমের আছে। একটা হলো গ্লোবাল ভ্যারিয়েবলস আর একটা লোকাল ভ্যারিয়েবলস। গ্লোবাল ভ্যারিয়েবলস এই নামটা শুনেই মনে হচ্ছে, বোঝা যাচ্ছে কি গ্লোবাল মানে আমি একটা এমন ভ্যারিয়েবল যে এই ফাংশনের একটা মডিউলের মধ্যে যত ফাংশন আছে প্রত্যেকে এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবে। আর লোকাল ভ্যারিয়েবল হলো সে একটা ফাংশনে যে ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হবে সেটাকে তার লোকাল ভ্যারিয়েবল বলা হয়। তো এটা আমরা একবার দেখব কিভাবে হয়। আমি একটা কথা বললাম মডিউল। তো মডিউল কি? মডিউল হলো কালেকশন অফ ফাংশনস অ্যান্ড ভ্যারিয়েবলস, এটা হচ্ছে মডিউল। একটা এক্সাম্পল নিয়ে দেখি। a equals to 10 ফাংশন 1, একটা ফাংশন 1 নিচ্ছি। তো ফাংশন 1 ডিক্লেয়ার করতে হলে কীভাবে করতে হয়, এর আগে ডেফ কিওয়ার্ড লিখতে হয়। ফাংশন 1, আচ্ছা এই ফাংশন প্রিন্ট করাচ্ছে a। আর একটা ফাংশন নেব আমি, ফাংশন 2। ঠিক আছে, এবার দেখি দুটো ফাংশনকে আমি কল করব। ফাংশন 1, ফাংশন 2। এখানে দেখো এই যে পুরো জিনিসটা না, এটাকে মডিউল বলতে পারি আমরা। এখানে কি আছে, দুটো ফাংশন আছে, ফাংশন 1, ফাংশন 2, আর একটা ভ্যারিয়েবল আছে a equals to 10। এবার দেখো এটাকে আমি রান করাই। রান করে আমি কি পেয়েছি, 10 10। তো এটা কিভাবে পেলাম দেখো, এখানে আমি কি ডিক্লেয়ার করেছি, a equals to 10। একটা ফাংশন নিয়েছি f1, তার মধ্যে প্রিন্ট একে প্রিন্ট করিয়েছি, আর একটা ফাংশন f2 আবার একে প্রিন্ট করিয়েছি। এই যে এখানে আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভ্যারিয়েবলটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল। তাহলে এটাকে আমরা বলতে পারি গ্লোবাল ভ্যারিয়েবল। তো এখানে গ্লোবাল কেন বলা হচ্ছে, কারণ এ প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রেই প্রেজেন্ট। এবার আসবো আমরা লোকাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে। দেখো আমি এই ফাংশন 1-এর মধ্যে a equals to 20 লিখলাম। ঠিক আছে, এবার প্রোগ্রামটাকে রান করাই। রান করে কি পাচ্ছি, 20 10। তাহলে এখানে কি হয়েছে দেখো, দেখো এর আউটপুটটি কি দিচ্ছে, ফাংশন 1-এর জন্য আউটপুট দিচ্ছে 20, আর ফাংশন 2-এর জন্য আউটপুট দিচ্ছে 10। কেন দিচ্ছে দেখো, প্রথমে আমি কি ডিক্লেয়ার করছি, a equals to 10, এটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল। আমি যখন f1 ফাংশনের মধ্যে a equals to 20 দিচ্ছি, এই যে এই ভ্যারিয়েবলটা এ হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, কারণ এ শুধু এই ফাংশন 1-এর মধ্যে এর অস্তিত্ব আছে, বাইরে এর কোনো অস্তিত্ব নেই। এবার আমি যখন যেহেতু সেম নামে
এই ভ্যারিয়েবলটার নাম দিয়েছি a ইকুয়ালস টু 20। প্রথমে a ইকুয়ালস টু a 10, 10 একটা অবজেক্ট, এ তাকে পয়েন্ট করছে, এটা গ্লোবাল। আমি যেই মুহূর্তে ফাংশন 1-এর মধ্যে a ইকুয়ালস টু 20 করলাম, তখন দেখো, তখন এই ফাংশনের মধ্যে এসে a ইকুয়ালস টু 20, ফাংশন 1-এর মধ্যে এর প্রায়োরিটিটা বেশি, সেই জন্য আমরা প্রিন্টে কে পাচ্ছি, 20 আউটপুট পাচ্ছি। আমি যখন ফাংশন 2 কল করলাম তখন প্রিন্ট এ, এই এটা কি, দেখো এখানে কোনো আমি কিন্তু এ ডিফাইন করিনি, তাহলে গ্লোবালে যে এ ছিল একে কল করছে, তখন এ আউটপুট দিচ্ছে 10। বোঝা গেল? এবার দেখো আমি এই গ্লোবাল ভ্যারিয়েবলটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি রান করাচ্ছি। এবার কি পাচ্ছি দেখো, নেম এরর, এ ইজ নট ডিফাইন। কোথায় এররটা দিয়েছে একবার দেখো, লাইন নাম্বার 6। লাইন নাম্বার 6 কোথায় আছে, এই যে এটা হচ্ছে লাইন নাম্বার 6, এই যে লাইন নাম্বার 6, এখানে লাইন নাম্বারটা দেখাচ্ছে, এটা হচ্ছে লাইন নাম্বার 6 এ এরর। তাহলে লাইন নাম্বার 6 এ কি এরর দিচ্ছে, ইন ফাংশন 2, মানে এই নেম এ নট ডিফাইন। তাহলে এখানে আমি যে এটা ডিফাইন করেছি ফাংশন 1-এর মধ্যে a ইকুয়ালস টু 20, এ শুধু এই ফাংশনের মধ্যেই অ্যাভেলেবেল, এর বাইরে কোনো অস্তিত্ব নেই, এখান থেকে এটা বোঝা যাচ্ছে। এবার এটাকে যদি কারেকশন করতে হয়, তাহলে আমি a ইকুয়ালস টু যদি 10 করি, দেখো এটাকে রান করালে এটা ঠিকঠাক রান করছে। এবার এখানে আর একটা সলিউশন আছে, গ্লোবাল বলে একটা কিওয়ার্ড আছে। দেখো আমি এখানে a ইকুয়ালস টু 10 ডিক্লেয়ার করছি গ্লোবাল হিসাবে। আমি যদি কোনো ফাংশনের মধ্যে গ্লোবাল ডিক্লেয়ার করতে চাই, একটা ভ্যারিয়েবলকে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তাহলে কি হবে দেখো, আমি দেখো এই ফাংশনের মধ্যে গ্লোবাল এ, আমি এটাকে গ্লোবাল ডিক্লেয়ার করলাম। এবার রান করালে দেখো কি হয়, দেখো এবার রান করালে ঠিকঠাক রান করছে, ভ্যালু এসছে 2020, কারণ এ এখন গ্লোবাল হয়ে গেছে। এই পুরো মডিউলে এ আমি যেখান থেকে খুশি অ্যাক্সেস করতে পারি। তাহলে যখন এই ফাংশন 2-এর মধ্যে আমি একে অ্যাক্সেস করছি, আমি আউটপুট পাচ্ছি 20। বোঝা গেল এখান থেকে? আচ্ছা, এখানে আর একটা কথা দেখো, আমি ধরো a ইকুয়ালস টু 10 এখানে ডিক্লেয়ার করেছি, মানে a ইকুয়ালস টু 10 এটা গ্লোবাল ভ্যারিয়েবল, আবার এর ভিতরে গ্লোবাল এ দিয়েছি, এক্ষেত্রে আউটপুটটা কি হচ্ছে এটা একবার খেয়াল করো। দেখো এক্ষেত্রে আউটপুট 2020 হচ্ছে, তার মানে এখানে কি কি দাঁড়ালো, এখানে এই যে গ্লোবাল এ, তার মানে এখন প্রথমে a ইকুয়ালস টু 20 ছিল, এই যে যেই মুহূর্তে আমি ফাংশন 1-এর মধ্যে গ্লোবাল এ করে দিলাম, তাহলে এ ভ্যালুটা চেঞ্জ হয়ে 10 থেকে চেঞ্জ হয়ে 20 হয়ে গেল। আমি পরে f2-এর মধ্যে যখন একে আবার অ্যাক্সেস করতে চাইছি, তখন এই ভ্যালুটা ফাংশন 1-এর মধ্যে যে চেঞ্জটা হয়েছে 10 থেকে 20 হয়ে গেছে, এখানেও সেই চেঞ্জটা রিফ্লেক্ট হচ্ছে। বোঝা গেল এটা? আচ্ছা, এবার আর একটা কেস দেখো, আমি ধরো চাইছি এই a ইকুয়ালস টু 10 আমি এই ফাংশন 1-এর মধ্যে থেকে অ্যাক্সেস করতে, ধরো এখানে আমি গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করিনি, আমি চাইছি a ইকুয়ালস টু 10, আমি এই a ইকুয়ালস টু 20, এই 20ও অ্যাক্সেস করতে চাইছি, আবার a ইকুয়ালস টু 10 এটাও অ্যাক্সেস করতে চাইছি। তাহলে কিভাবে হবে দেখো, প্রিন্ট করছি, দেখো গ্লোবালস বলে একটা ফাংশন আছে,
যে ফাংশনটা কি কন্টেন্ট করে, সমস্ত গ্লোবাল ভ্যারিয়েবলকে কন্টেন্ট করে। আর এটা কি টাইপ? ডিক টাইপ। এটা ডিকশনারি টাইপের ডেটাকে স্টোর করে। তাহলে আমি যদি প্রথমে দেখি এই গ্লোবাল ফাংশনটাকে যদি প্রিন্ট করে দেখি, ঠিক আছে, এবার এটাকে রান করাই। দেখো দেখো কি দেখাচ্ছে। এই গ্লোবাল ফাংশনটা যে আমি প্রিন্ট করলাম, এই যে প্রত্যেকটা একটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল। তো দেখো এর মধ্যে আমরা যেটা ডিক্লেয়ার করেছিলাম a = 10 কোথাও আছে এক জায়গায়, হ্যাঁ এখানে এই যে পাওয়া গেছে a = 10। তো এটা কিভাবে আছে? ডিকশনারি টাইপে, মানে কিটা হচ্ছে a আর ভ্যালু 10। তাহলে একটা ডিকশনারির কোনো কি যদি আমার জানা থাকে, তার ভ্যালুটাকে অ্যাক্সেস কিভাবে করতে হয়? তার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে গেলে ডট গেট বলে একটা ফাংশন আছে, আমি গেট ফাংশনটাকে কল করব, এ পাস করিয়ে দেবো, ব্যাস। এবার যদি আমি প্রিন্ট করি 10 পেয়েছি, দেখো এই 10টা পাওয়া গেছে। আচ্ছা, আর একটা কেস যেটা আমি একটু আগে ডিক্লেয়ার করেছিলাম, গ্লোবাল এ, এইভাবে যেটা ডিক্লেয়ার করেছিলাম। তো অনেকের মনে কোশ্চেন আসতে পারে, আমরা কি এইভাবে ডিক্লেয়ার করতে পারি ডাইরেক্ট গ্লোবাল a = 20? এটা করলে কি এটা ঠিক হবে? এটা করা যায় না, পাইথনে এটা করা সম্ভব নয়। তো আমি যদি এটাকে রান করাই, দেখো এররটা দেবে। এটা কি সিনট্যাক্স এরর? সিনট্যাক্সই নেবে না এটা। তো সেই জন্য আমরা প্রথমে গ্লোবাল এ ডিক্লেয়ার করতে হবে, তারপর এতে ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। বোঝা গেল? তো এখানে দেখো গ্লোবাল কিওয়ার্ড এর সম্পর্কে কিছু পয়েন্ট লেখা আছে, এগুলো দেখবে। দেখ, টু ডিক্লেয়ার গ্লোবাল ভ্যারিয়েবল ইনসাইড ফাংশন, কী কাজে ইউজ হয় গ্লোবাল কিওয়ার্ড। টু মেক গ্লোবাল ভ্যারিয়েবল অ্যাভেলেবল টু দ্য ফাংশন, if global variable and local variable having the same name, then you can access global variable inside a function। সেটা আমরা করে দেখালাম, গ্লোবালস বলে যে ফাংশনটা আছে সেটাকে কল করে। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখব, রিকারসিভ ফাংশনস। তো রিকারসিভ ফাংশন কি? একটা ফাংশন যখন সে নিজেকেই আবার কল করে, সেটাকে বলবো রিকারসিভ ফাংশন। এর মেন অ্যাডভান্টেজ হলো আমরা যে কোডটা লিখছি তার লেন্থটাকে রিডিউস করতে পারি, আর এটা দিয়ে কমপ্লেক্স প্রবলেম ইজিলি সলভ করা যায়। তো এটা আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখব কিভাবে এই রিকারসিভ ফাংশনটা কাজ করে। আচ্ছা, একটা প্রোগ্রাম করব আমরা, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ঠিক আছে, একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল কীভাবে করতে হয় একটা এক্সাম্পল হিসাবে আমি যদি নিই, 3 ফ্যাক্টোরিয়াল এইভাবে লেখে 3 ফ্যাক্টোরিয়াল কীভাবে করতে পারি? 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল এইভাবে করতে পারি, ইকুয়ালস টু 3 ইন্টু 2 ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল equals to 3 into 2 into 1 into 0 ফ্যাক্টোরিয়াল। তো এইভাবে আমরা একটা ফ্যাক্টোরিয়াল করতে পারি। তার মানে কি, যদি নাম্বারটি n হয়, ফ্যাক্টোরিয়াল অফ n equals to n into n minus 1 এর ফ্যাক্টোরিয়াল। এইভাবে ব্যাপারটাকে লিখতে পারি আমরা। তো এই যে এই জিনিসটা, এটাকে আমরা
একটা প্রথমে ফাংশনাল প্রোগ্রামিং করে দেখব, সেটাকে কিভাবে রিকার্সিভলি করতে পারি ইজিলি সেটা আমরা দেখব। একটা ফাংশন নিচ্ছি, ফ্যাক্ট বলে, যেটা ফ্যাক্টোরিয়াল করবে, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। একটা আর্গুমেন্ট দিচ্ছি n, মানে যে নাম্বারটার আমরা ফ্যাক্টোরিয়াল করতে চাইছি সেটা ফাংশনটার মধ্যে পাস করাচ্ছি। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল নিচ্ছি fc বলে, এর মধ্যে 1 ইনিশিয়ালাইজ করছি, তারপর while লুপ নেব, while n greater than equals to 1, তখন fact equals to fact into n, fact into n। এরপর n এর ভ্যালুটাকে আমরা ডিক্রিমেন্ট করাবো, n equals to n minus 1। তো এরপর রিটার্ন কি করাবো, ফ্যাক্ট ভ্যালুটা, মানে ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা লাস্টে এই এফএসসির মধ্যে স্টোর হবে। ঠিক আছে, এবার যদি কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল বার করতে চাই, এখান থেকে আমরা কল করব। রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্ট অফ 5। ঠিক আছে, রেজাল্টটাকে প্রিন্ট করাবো। ঠিক আছে, চলো এটাকে আমরা রান করিয়ে দেখি। রেজাল্ট কত এসছে, 120। 5 এর ফ্যাক্টোরিয়াল 120। ঠিকঠাক রেজাল্ট পেয়েছি আমরা। আমরা যদি 1 এর ফ্যাক্টোরিয়াল দেখি, 1 এর ফ্যাক্টোরিয়াল 1, এখানে 3 এর ফ্যাক্টোরিয়াল দেখলে 6। তো এবার আমরা দেখব এটা কিভাবে কাজ করে, এই ফ্যাক্টোরিয়ালটা, এই যে আমি প্রোগ্রামটা লিখলাম এটা একটু আমরা বুঝবো। দেখো এখানে কি হচ্ছে, আমি এখান থেকে ফাংশনটাকে কল করছি, fsct ফ্যাক্ট বলে কল করছি, ফ্যাক্ট অফ 3। তার মানে এই ফাংশনটা কল হচ্ছে, এ কল হয়ে যাচ্ছে এখানে। তো এর মধ্যে কত পাস করাচ্ছে, 3। তাহলে n ইকুয়ালস টু পাস করাচ্ছে, n এর ভিতর পাস করাচ্ছে 3। ঠিক আছে, এবার দেখো ফ্যাক্ট ইকুয়ালস টু 1 ইনিশিয়ালাইজ হয়েছে প্রথমে। তাহলে এবার এখানে while যে কন্ডিশনে কি কন্ডিশন চেক করছে, এই কন্ডিশন চেক করছে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তাহলে n যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়, এই কন্ডিশনটা চেক করছে, এটা যদি ট্রু হয় তাহলে এই কোডটা এক্সিকিউট হবে। তো এবার প্রথমে 3 আছে, তাহলে 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ট্রু। তাহলে ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু n। তাহলে ফ্যাক্ট কত, আমি ইনিশিয়ালাইজ করেছি 1 দিয়ে, তাহলে 1 ইন্টু n কত, 3। তাহলে এখানে কি হচ্ছে 1 ইন্টু 3। তাহলে এখন ফ্যাক্টের মধ্যে কত আছে, 3 আছে। ঠিক আছে, এবার দেখো, এবার n ইকুয়ালস টু n মাইনাস 1 হয়েছে, মানে n আগে কত ছিল, 3 থেকে এখন কত হয়েছে
টু, তাহলে এখন টু হয়েছে। এবার আবার এটা কি হবে, হোয়াইলের এখানে কন্ডিশনটা চেক হবে, তাহলে টু গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়ান, এটা ট্রু। ট্রু হওয়ার জন্য এই যে এই স্টেটমেন্ট আবার এক্সিকিউট হবে। এই স্টেটমেন্টটা এক্সিকিউট হলে কি হবে দেখো, এখন তাহলে ফ্যাক্ট কত ছিল 3, এখন n এর ভ্যালু 2, তাহলে 3 ইন্টু 2 6, তাহলে ফ্যাকের মধ্যে এখন 6 ডিফাইন হয়েছে। আবার দেখো এই n এর ভ্যালু 2 আছে, n কি হবে এখানে এসে n মাইনাস 1, তাহলে 2 থেকে এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হয়ে গেল, এখন এর ভ্যালু 1। তাহলে এ আবার এখানে যাবে, এই কন্ডিশনটা চেক করবে, 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, ট্রু কন্ডিশন। তাহলে আবার ভিতরে ঢুকলো, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, তাহলে এই স্টেটমেন্টটা কি হবে 6 ইন্টু 1, তার মানে কত হচ্ছে 6। তাহলে দেখো n এর ভ্যালু 1 আছে, এবার n এখানে এসে n 1 মাইনাস 1, n এর ভ্যালু চেঞ্জ হয়ে 0 হবে। এবার এই 0 যখন আবার এখানে গিয়ে এই কন্ডিশনটা চেক হবে, 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, কন্ডিশনটা ফলস হবে, এ তখন এই লুপের কাজ এর কমপ্লিট। লুপের কাজ কমপ্লিট করে এখানে আসবে রিটার্ন এফএসি, এই এফএসিটাকে রিটার্ন করবে। এফএসি কত আছে 6, এই 6টাকে রিটার্ন করবে। কাকে রিটার্ন করবে, একে যে কল করেছিল, এই ফ্যাক্ট যে কল করেছিল, কে কল করেছিল, এই যে ফ্যাক্ট অফ 3 কল করেছিল কি রেজাল্ট, এই যে কল করেছিল এর ভ্যালুটা, তাহলে রেজাল্টের মধ্যে আমরা এই ফ্যাক্টের ভ্যালুটা পেলাম। তাহলে আমরা কি করছি, প্রিন্ট রেজাল্ট, রেজাল্ট প্রিন্ট করালে আমরা 6 পাচ্ছি। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কীভাবে হলো এখানে বোঝা গেল। এইভাবে প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল এইভাবেই হয়। তো এটা হলো একটা ফাংশনাল অ্যাপ্রোচ। এবার দেখবো আমরা রিকার্সিভ অ্যাপ্রোচটা কী করব। প্রথমে চেক করব ইফ n ইকুয়ালস টু 0, যদি n 0 হয়, জিরোর ফ্যাক্টোরিয়াল কি আমরা জানি 1, তাহলে আমরা রিটার্ন করিয়ে দেবো 1। এটা কার মধ্যে দিচ্ছি আমরা, ফ্যাক্ট ইকুয়ালস টু 1 করছি, ঠিক আছে। আর যদি না হয় তাহলে এলস পার্টে কি হবে দেখো, এলস পার্টে ফ্যাক্ট ইকুয়ালস টু n ইন্টু ফ্যাক্ট n মাইনাস 1 টি, ফ্যাক্ট n মাইনাস 1। দেখো এই যে রিকার্সিভ ফাংশনটা, একটা ফাংশন সে নিজেকেই আবার কল করছে। এই যে ফ্যাক্ট যে ফাংশনটা এ আবার n মাইনাস 1 আবার এই নিজেকেই কল করছে। রিটার্ন ফ্যাক্ট, আমি ফ্যাক্টকে এখান থেকে রিটার্ন করছি। এবার দেখো এটাকে রান করাচ্ছি, অ্যান্সার এসে 6, ঠিক আছে। এবার এটা কিভাবে কাজ করছে সেটা একবার আমরা দেখি। এটা আমি মুছে দিই, এরপর এটাকে এখানে পেস্ট করি, ঠিক আছে। এবার আমরা দেখব রিকার্সিভটা কিভাবে কাজ করছে। দেখো এখানে আমি এখান থেকে কল করেছি রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্ট অফ 3, তাহলে এই ফ্যাক্ট অফ 3 কোথায় যাবে, এখানে যাবে। তাহলে n ইকুয়ালস টু 3, এই 3 এখানে গেল। এবার দেখো কি চেক হবে, n ডাবল ইকুয়ালস টু 0, এটা কি ট্রু না, কন্ডিশনটা ট্রু নয় ফলস, তাহলে এলস ব্লকে আসবে।
এলস ব্লকে এসে কি করবে, কি হয়েছে এখানে আমি লিখেছি দেখো, ফ্যাক ইকুয়ালস টু এন ইন্টু ফ্যাক অফ এন মাইনাস ওয়ান। দেখো এখানে তাহলে কি হবে, রিকারসিভটা কিভাবে কাজ করছে দেখো, এখানে দেখো কি হচ্ছে, এন কত 3, তাহলে 3 ইন্টু ফ্যাক্ট এন মাইনাস ওয়ান, মানে দেখো তাহলে ফ্যাক্ট অফ এন মাইনাস ওয়ান কত, 3 মাইনাস ওয়ান 2। তাহলে এই যে ফ্যাক্ট 2, এই ফাংশনটা যেই ফ্যাক্ট 2 হচ্ছে, এ আবার কি করছে, এ আবার একে কল করছে, এই ফাংশনটাকে কল করছে। এখন এন ইকুয়ালস টু এখন 2, তাহলে এখানে আসবে ইফ, এই কন্ডিশনটা চেক হবে, এটা ফলস, তাহলে এলস ব্লকে আবার আসবে, আবার এসে কি করবে দেখো, এবারে কি হবে, এবার এন এর ভ্যালু 2, তাহলে 2 ইন্টু এফ এ সি টি ফ্যাক্ট অফ এন মাইনাস ওয়ান, মানে 2 মাইনাস ওয়ান কত 1 আসলো। এই ফাংশনটা আবার একে কল করবে, একে কল করলে এন এখন ভ্যালু কত হয়েছে, 2 চেঞ্জ হয়ে 1 হয়েছে, তাহলে এখন 1 এসে ইফের এই কন্ডিশনটা চেক হবে, ইফ কন্ডিশন ফলস, এলস ব্লকে আবার আসবে, এলস ব্লকে এসে কি করবে, 1 ইন্টু ফ্যাক্ট অফ 1 মাইনাস 1, তাহলে 0, ফ্যাক্ট অফ 0 যখন হলো, এ আবার একে কল করলো, একে যখন কল করবে এনের ভ্যালু 1 থেকে এখন কত 0, তাহলে কি আসবে, ইফ কন্ডিশনটা ট্রু হবে, ইফ কন্ডিশনটা যেই ট্রু হলো, তাহলে আমি কি পেলাম, ফ্যাক ইকুয়ালস টু 1, তাহলে আমি পেলাম ফ্যাক ইকুয়ালস টু 1, তাহলে ফ্যাক ইকুয়ালস টু 1, তাহলে এলস ব্লকে তো আর ঢুকবে না, তাহলে এবার কোথায় আসবে, এখান থেকে এ আসবে এই এখানে রিটার্ন ফ্যাক, এই যে ফ্যাক মানে এখন ফ্যাকের ভ্যালু কত, এফ এস ইকুয়ালস টু 1, তাহলে এখন দেখো এই যে রিটার্ন করবে, এ 1 এক ভ্যালু রিটার্ন করবে, কাকে রিটার্ন করবে, এ রিটার্ন করবে একে যে কল করেছিল, একে কে কল করেছে, একে দেখো 0 কল করেছে, তাহলে এই রিটার্ন কাকে পাঠাবে, একে পাঠাবে, তাহলে এ কি পাবে 1 ইন্টু 1, মানে কত পাচ্ছে 1 পেল। এই যে এর রেজাল্টটা 1, এই 1 এ কাকে রিটার্ন করবে, এই ভ্যালুটা দেখো এ রিটার্ন করবে, এই একে রিটার্ন করবে, ঠিক আছে। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে কি করলো, একে রিটার্ন করলো, এর রেজাল্টটা কি হলো 1, এর যে রেজাল্টটা সে কাকে রিটার্ন করবে, ফ্যাক অফ 1কে রিটার্ন করবে, তাহলে একে যদি রিটার্ন করে তাহলে 2 ইন্টু 1, এ কত দিচ্ছে রেজাল্ট 2, এই 2 কোথায় রিটার্ন হবে, এখানে রিটার্ন হবে, এখানে রিটার্ন হলে এর অ্যান্সারটা কত হবে, ইকুয়ালস টু 3 ইন্টু 2 কত হচ্ছে 6, তাহলে এই যে 6, এবার দেখো এ কাকে রিটার্ন করবে, এই পুরোটা এই 6 এ চলে যাবে, এই রিটার্নটা আসবে একদম যেখান থেকে কল হয়েছিল, রেজাল্ট ফ্যাক্ট অফ 3, তাহলে এখন রেজাল্টের মধ্যে 6 আছে, প্রিন্ট যখন 6 করাচ্ছি আমার 6 প্রিন্ট হচ্ছে, আউটপুটটা হচ্ছে। তো রিকার্সিভ ব্যাপারটা এইভাবে কাজ করে, মানে কি প্রথমে একটা বড় প্রবলেমকে ডিভাইড করে আরও ছোট বানাবে, তাকে ডিভাইড করে আরও ছোট বানাবে, তাকে ডিভাইড করে আরও ছোট বানাবে, এইভাবে প্রবলেমটা একদম ইজি তৈরি করে তাকে আবার ব্যাকওয়ার্ড সলিউশন করতে করতে আসবে। বোঝা গেল?
এবার আমরা দেখব অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন বা ল্যামডা ফাংশন। যখন আমরা একটা ফাংশনকে নাম ছাড়াই ডিক্লেয়ার করি, সেই রকম নাম ছাড়া ফাংশনকে অ্যানোনিমাস ফাংশন বলা যায় বা ল্যামডা ফাংশন। দেখো এখানে একটা ফাংশন নিয়েছি স্কোয়ারলেট বলে। এই ফাংশনটা কি করছে, আমি কোনো নাম্বার দিলে n নাম্বার দিলে n ইন্টু n, তখন 2 দিলে 2 × 2, 4 দিলে 4 × 4। ঠিক আছে, তাহলে 2 দিলে আমাকে কত রিটার্ন করবে, 4 রিটার্ন করবে, 4 দিলে 8 রিটার্ন করবে, 3 দিলে 9 রিটার্ন করবে। এরকম একটা ফাংশন নিয়েছি আমি। এই ফাংশনটা সেম ফাংশন আমি ল্যামডা ফাংশন এক্সপ্রেশন দিয়ে আমি এটাকে ডিক্লেয়ার করতে পারি এইভাবে n ক্লোন n × n। তো এই যে এই ফাংশনটা, এখানে দেখো কি সুবিধাটা হচ্ছে, এখানে আমার কোনো রিটার্ন কিওয়ার্ড লেখা প্রয়োজন হচ্ছে না, এক লাইনেই আমার কোডটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে কনসাইজ অফ কোড, লেন্থ অফ কোড এখানে রিডিউস হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে একবার আমরা দেখি। দেখো একটা ফাংশন নিচ্ছি ডেফ, ঠিক আছে। এই ফাংশনটা কি করবে, রিটার্ন করবে n × n। ঠিক আছে, এবার ফাংশনটাকে আমি কল করছি, লিখলাম। ঠিক আছে, দেখো তাহলে 16 রিটার্ন করছে। এই ফাংশনটাকে ল্যামডা এক্সপ্রেশন দিয়ে আমি জাস্ট এক লাইনে লিখতে পারি, ল্যামডা n × n। ঠিক আছে, তো এটা আমি অ্যাসাইন করছি কি এর মধ্যে। ঠিক আছে, এবার আমি কিটাকে কল করব, প্রিন্ট অফ পাস করিয়েছি। এটাকে আমি কমেন্ট করে দিই, এবারে রান করাই। দেখো 16 এসছে, সেম ফাংশন। এই ফাংশনটাকে আমি এইভাবে এক লাইনে লিখতে পারি। আচ্ছা, ল্যামডা ফাংশনের আর একটা প্রোগ্রাম করে আমরা একটু দেখব। দুটো নাম্বারের মধ্যে বিগেস্ট কোনটা, কোনটা বড় সংখ্যা, সেটা আমরা বার করব ল্যামডা ফাংশন দিয়ে। তাহলে ল্যামডা ফাংশন আমি এইভাবে লিখছি, দুটো নাম্বার নিচ্ছি a, b, তাদের মধ্যে কি বড় সেটা দেখব। এবার আমরা যে টার্নারি অপারেটরটা পড়েছিলাম সেটা আমরা ইউজ করব। তাহলে সেখানে কি ছিল, a if a greater than b else b। যদি a b থেকে বড় হয় তাহলে a রিটার্ন করবে, না হলে b রিটার্ন করবে। চলো এবার আমরা প্রিন্ট করাই, কল করব। তো এখানে দেখো আমি কটা ইনপুট আছে, দুটো ইনপুট আছে। তাহলে 10, 20। বড় কোনটা, 20 রিটার্ন করেছে। তাহলে বোঝা গেল ল্যামডা ফাংশন দিয়ে কিভাবে আমরা প্রোগ্রাম করতে পারি। তো ল্যামডা ফাংশনের যে কথাগুলো আমি বললাম, ল্যামডা ফাংশন ইন্টারনালি রিটার্নস এক্সপ্রেশন ভ্যালু অ্যান্ড উই আর নট রিকোয়ার্ড টু রাইট রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন স্টেটমেন্ট লেখা ছাড়াই আমরা একটা ভ্যালুকে রিটার্ন করাতে পারি ল্যামডা এক্সপ্রেশন দিয়ে। আমরা একটা ফাংশনের মধ্যে একটা ফাংশনকেই আর্গুমেন্ট হিসেবে পাস করাতে পারি, সেক্ষেত্রে এই ল্যামডা ফাংশনটা একটা বেস্ট চয়েস। তো এই একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশনকে পাস করানোর জন্য দুটো ইনবিল্ট ফাংশন আছে পাইথনে, একটা হলো ফিল্টার আর একটা হলো ম্যাপ। আর একটা আছে রিডিউস বলে ফাংশন, সেটা ইনবিল্ট নয়, তার জন্য একটা মডিউলকে আমাদের ইম্পোর্ট করতে হয়। তো এই যে তিনটে ফাংশন আমরা পরের লেকচারে দেখব কিভাবে করতে হয়।
বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও। এটা আমার ইমেল আইডি, এখানেও তোমরা তোমাদের কোশ্চেন জানাতে পারো। ধন্যবাদ।